নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। এই মুহূর্তে আমাদের প্রতিবেশী দেশ একটা তীব্র টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। শরণাগতর পক্ষ থেকে একটা ছোট্ট আবেদন করব, খুব খুব সংবেদনশীল হয়ে আছে এখন এই মুহূর্ত, অন্তত আমাদের দেশের পক্ষে, প্রতিবেশী দেশের পক্ষে তো বটেই। দয়া করে গুজব ছড়াবেন না, দয়া করে সোশ্যাল মিডিয়ায় এমন ধরনের কোনো মন্তব্য করবেন না যাতে আগুনে কোনো রকম ঘৃতাহুতি পড়ে। এটা কিন্তু নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, এটা দয়া করে একটু মনে রাখবেন। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 23শে শ্রাবণ 1431, ইংরেজির 8ই আগস্ট 2024, বৃহস্পতিবার, চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5:14, সূর্যাস্তের সময় সন্ধে 6:13। নক্ষত্র উত্তর ফল্গুনী। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ নরগণ, রাত্রি 10:32 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকে তো বৃহস্পতিবারের শরণাগত, এবং সেই বৃহস্পতিবারের শরণাগত যখন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আপনারা চিঠি লেখেন, সেই চিঠি পড়া হয়। কাজে আজকে সেই নির্দিষ্ট বিষয় নিয়ে চিঠি পড়া হবে। বিষয় আপনাদের সকলেরই মনে আছে, ছোট্টবেলার কথা। অর্থাৎ আজকের যে চিঠিপত্র, সেই চিঠিপত্র অনুষ্ঠান ভরে থাকবে নানান মানুষের ছোটবেলার নানান বিমল আনন্দময় সুখের স্মৃতি দিয়ে। এই হলো আজকের অনুষ্ঠান সূচি। তাহলে এখন একটু গান শুনে নি, গানের পর আমরা শুরু করব আমাদের চিঠি পড়া। আমাদের যে প্রথম চিঠিটি, সেটি লিখেছেন বিমল কুমার সিনহা, কোন্নগর, হুগলি থেকে। পড়ে শোনাবো সেই চিঠি গানের পর। আপনার সুযোগ হয়েছে, ভালো লেগেছে। তবে বিষয় নির্বাচনে আপনি বেশ মুন্সিয়ানার পরিচয় রেখেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। ছোট্টবেলাতে বা শৈশবে আর ফেরা যাবে না, সেজন্য তার প্রতি আমাদের সবার একটা টান আছে। সেই ছোট্টবেলাতে নানা মজার ঘটনা অনেকের জীবনে ঘটেছে, আমিও বাদ নেই। তার একটা মজার ঘটনা বলছি, মজা পাবেন এই আশা আছে। আমার জন্ম গ্রাম গঙ্গে। খাল, বিল, পুকুর, দিঘি অনেক ছিল, এখন অনেক কমেছে। আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা ইত্যাদি গাছও ছিল অনেক। আমরা কয়েকজন বিচ্ছু মিলে গাছের ফল চুরি করতাম, তার জন্য অনেক গালাগালি খেয়েছি, ভ্রুক্ষেপ করিনি। পুকুরের ছিপে মাছ ধরতাম, বিশেষ করে বর্ষাকালে। এ পাড়ার পুকুর তো কাল ও পাড়ার পুকুর, মাছ ধরা ছিল নেশা। এমনি এক ঝিরিঝিরি বর্ষার দিনে সেখানকার হাসপাতালের কাছে এক পুকুরে মাছ ধরতে গেলাম কয়েকজন বন্ধু বা বিচ্ছু মিলে। সঙ্গে মাছ ধরা ছিপ ও মাছের খাবার কেঁচো নিলাম। পুকুরে কেঁচো খাবার বড়শিতে লাগিয়ে ওই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ছিপ ফেলে বসে থাকতাম। মাঝে মাঝে মাছ বড়শিতে ধরা পড়ছিল, সঙ্গে সঙ্গে আনন্দ ও চিৎকার। বন্ধুরা অনেকে ফাজলামিও করছিল। মাছ ধরা চলছে, এরই মধ্যে ছন্দপতন হলো, জোরে বৃষ্টি শুরু হলো, পুরো ভিজে গেলাম। ওই অবস্থায় ছিপ নিয়ে দে ছুট। একেবারে পাশেই এক ডাক্তারবাবুর বাড়ির খোলা বারান্দায় সব নিয়ে বৃষ্টির থেকে রেহাই পেতে আশ্রয় নিলাম। বৃষ্টি চলছে, বন্ধুরা বৃষ্টির জন্য খুবই বিরক্ত, মাছ ধরা পণ্ড হলো বলে। এরই মধ্যে অনেক বন্ধুই আর কি ফাজলামি করছে। আমার ছিপের সুতোয় গিঁট পড়ে গেছে, কি হবে? গালের মধ্যে নিয়ে গিঁট খোলার চেষ্টা করছি, খুলছে না গিঁট। মাঝে মাঝে বন্ধুদের মজার কথা উপভোগ করছি, একজন শুধু এদিক ওদিক করছে। হঠাৎ ছন্দপতন, কি হলো সেটাই বলি। যে বন্ধু এদিক ওদিক করছিল তার পায়ে লেগে ছিপের কঞ্চিতে টান পড়লো, কঞ্চিও দূরে সরে গেল, ফলে ছিপের সুতোয় টান পড়লো। সুতো তো আমার গালে, গিঁট খোলার জন্য।
সেই টানে মোলায়েম সুতো সরে গিয়ে বড়শি আমার জিভে আটকে গেল, রক্ত বেরিয়ে এলো জিভ থেকে। বিচ্ছু বন্ধুরা খুবই চেষ্টা করছে বড়শি বের করার জন্য, উল্টো হলো ফল। বড়শি জিভে আরো গেঁথে গেল, যন্ত্রণা শুরু, সঙ্গে রক্ত পড়া। গাল দিয়ে লালা ঝরছে ও মুখ দিয়ে ঘর ঘর শব্দ বেরোচ্ছে। ঘাবড়ে গেলাম, ভয়ও করছে কি হবে। বড়শি বেরোচ্ছে না জিভ থেকে চেষ্টার পরও। একজন বলল হাসপাতাল চল, কাছেই তো। ছিপ একজনের হাতে আর আমি হাঁ করে, মুখ দিয়ে লালা ঝরছে। হাসপাতালের পথে আমরা। রাস্তায় হাতে ছিপ, গাল হাঁ করা, জিভে বড়শি দেখে লোকের মজা আর ধরে না। খিলখিল করে সব হাসছে আর আমি যন্ত্রণায় কাতরাচ্ছি। এলাম হাসপাতাল। নার্সরা খুব হাসছে, বলছে বড়শিতে বড় কাতলা মাছ ধরা পড়েছে। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে। উত্তম কুমারের লিপে সেই গান নার্সরা গেয়ে চলেছে। একজন জিভ থেকে বড়শি বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেষে বড়শি বের হলো নার্সের চেষ্টায়। আমার ঘরঘরানি গলার কমলো। আমার কথা ফুরলো, নোটে গাছটি মুড়লো। ধন্যবাদান্তে বিমল কুমার সিনহা, কোটনগর, হুগলি। চমৎকার চিঠি। ছোট্টবেলার এই সমস্ত দুষ্টুমি তখন নিশ্চয়ই মারাত্মক হয়েছিল, কিন্তু জিভে বড়শি গেঁথে আছে একটা বাচ্চা ছেলের, সে হাঁ করে পথ চলছে, অন্যরা বন্ধুরা তাকে ঘিরে আছে, তাই দেখে সবাই হাসছে, হাসপাতালে সবাই হাসছে। এইটা শুনে আমার কিন্তু ভালো লাগলো না। যাই হোক, এবার পরের চিঠিতে চলে যাই। ছোটবেলার কথা লিখেছেন এবার কৌশিক বন্দ্যোপাধ্যায়, বৈদ্যবাটি, বৈদ্যপাড়া, হুগলি থেকে। গানের পর কৌশিক বন্দ্যোপাধ্যায়ের চিঠি। বন্দ্যোপাধ্যায়ের চিঠি পড়তে বসেছি 92.7 বিগ এফএম এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে। ছোট্টবেলার কথা। এবারের বিষয় নিয়ে দু চার কথা বলার ইচ্ছে হলো। ছোটবেলার কথা মনে পড়ে গেলে স্মৃতির পাতায় কত যে রং বেরঙের ছবি ফুটে ওঠে তার ইয়ত্তা নেই। অন্তরের টানে সেসব দিনে ফিরে যাওয়ার তীব্র বাসনা কাজ করে, তবু সে তো সম্ভব নয়। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা প্রসঙ্গত মনে পড়ছে। যা গিয়ে উঠোনে তুই দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। আসলে অম্লান, অনির্বচনীয় সেই সব অনুভূতি। ছোটবেলার কথা অমর, অমৃত, কত কথকতার মহাভেজখানা। আলো ও ভালোর শ্বেত পদ্ম ফুটে থাকা মনের মাটিতে। বাবা মা, দাদু ঠাকুমা, কাকা পিসি মাসিদের সঙ্গে কাটানো সেদিনগুলো আমার কাছে হাসি কান্না, হীরা পান্না, দোলে ভালে, নাচে ছন্দে, ভালো মন্দ, তালে তালে। আজকে শৈশবের কাছে কত কিছু হাতের নাগালের মধ্যে থাকে। আমাদের সেই ছোট্টবেলায় অনেক জিনিস অধরা ছিল, তবুও ভাবের ঘরে আমাদের অভাব ছিল না কোনো। গ্রাম বাংলার বুকে বেড়ে ওঠা ছোট্টবেলার সেই সব সোনা ঝরা সকাল সন্ধ্যা এক আকাশ আলোর নিচে আমাদের দাঁড় করিয়ে দেয় আজও। কুন্দ ফুলের হাসি রূপ সেই ছোটবেলা আমাদের সকলের কাছেই মনে হয় এক বিরাট, ব্যাপক, উদার বিস্তৃত মাঠের মতোই চির সবুজ। সেই সব দিন ফুরিয়ে যাওয়ার নয়, মনের কোণে নিভৃত ভুবনে সে ছোটবেলা জুড়ে থাকে অনির্বাণ স্মৃতির সুরভিতে। শরণাগত অনুষ্ঠানের সকল সুধীজন, শ্রোতৃমণ্ডলী ও অনুষ্ঠান সঞ্চালক মাননীয় শ্রী সৌমিত্র বসু মহাশয়কে এক পৃথিবী শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করলাম। ধন্যবাদান্তে কৌশিক বন্দ্যোপাধ্যায়, বৈদ্যবাটি, বৈদ্যপাড়া, হুগলি। কৌশিকবাবু, আপনি ছোটবেলার কথা যা বলেছেন তা ঠিকই, কিন্তু আমি ভেবেছিলাম যে আপনি হয়তো নিজের ছোটবেলার কোনো একটা স্মৃতির কথা বলবেন। সেটা শুনলেই আমাদের বেশি মজা লাগতো আর কি। যাই হোক, পরের চিঠিটি লিখেছেন সঞ্জয় ঘোষ, সল্টলেক থেকে। ফিরে আসছি সঞ্জয় ঘোষের চিঠি। পড়ে শোনাচ্ছি 92.7 বিগ এফএম এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে। আমার ছোট্টবেলায় আমাদের যৌথ পরিবার থাকতো পূর্ববঙ্গের বরিশাল জেলার কার্কদা গ্রামে। সমুদ্রের মতো বিশাল মেঘনা নদীর তীরে ছিল সেই গ্রাম। কি সুন্দর ছিল সেই গ্রাম। দিগন্ত বিস্তৃত মাঠ, অসংখ্য নারকেল, আম, জাম, পেয়ারা, কলা গাছ, কত রকমের ফুল, গোলাপ, মল্লিকা, শেফালিকা, কদম্ব, কেতকী, মালতী, নাগেশ্বর, চম্পক,
স্থলপদ্ম, কেয়া, জবা। আমি দুটো ঝুনো ডাব বুকে বেঁধে মেঘনায় ঝাঁপাঝাঁপি করে সাঁতার শিখেছিলাম। এরকম শ্রাবণ মাসে ক্রমাগত বৃষ্টি হতো, মেঘনা ফুলে উঠতো, ঝুপঝুপ করে পাড় ভেঙে পড়তো। এদিকে বেরিয়ে আসতো অজস্র সাপ, কত রকমের, বোড়া, ধোড়া, কেউটে, শঙ্খচূড়, গোকরো, লাউডগা ইত্যাদি। কি জানি তখন কিন্তু ভয় লাগতো না। আমরা আছি ও সাপও আছে, শান্তিপূর্ণ সহাবস্থান। ক্ষেতের আলের জল বেরোবার গর্তে মাছ ধরার জন্য বাঁশের তৈরি খাঁচা পেতে রাখতাম। অনেক সময় বোড়া সাপ সেই খাঁচায় ঢুকে মাছ খেয়ে ফেলতো। তাই বর্ষাকালে সর্পাঘাতে মৃত্যু আকচার হতো। আমার বন্ধু অমিয় সাপের কামড়ে মারা যায়। তার বাবা মা একটা কলার ভেলায় অমিয়কে মেঘনায় ভাসিয়ে দেয়, এই আশায় যে সেরকম কোনো ওঝা পেলে হয়তো বা বাঁচিয়ে তুলবে। বছর ঘুরতে না ঘুরতে অমিয় মা অন্তঃসত্ত্বা হয় ও সবাই বলে যে অমিয় ফিরে এসেছে। তখন জন্ম মৃত্যু নির্ঝঞ্ঝাটে যার যার বাড়িতেই হতো। মৃত্যুর ঠিক আগে খাট থেকে মাটিতে নামিয়ে রাখা হতো, কেননা মাটি পবিত্র ও আর সব অপবিত্র। গোল্ডেন আওয়ার ও আইসিইউ যুগে মৃত্যুর সঙ্গে এতটা একাত্মতা রূপকথা মনে হয়। কাছের শহর পটুয়াখালীর স্কুলে পড়তাম। লঞ্চে যেতাম ঝড় জল মাথায় নিয়ে। ঢাকা ইত্যাদি যাওয়ার জন্য বিশাল বিশাল 3 তলা স্টিমার চলত। শ্রাবণ মাসে ঘরে ঘরে পড়া হতো পদ্মপুরাণ বা মনসা মঙ্গল। মহাদেবের অজনী সম্ভবা কন্যা, জগৎকারুর পত্নী, অষ্টনাগের মাতা, অপূর্ব রূপসী পদ্মাবতী বা মনসার সন্তুষ্টির জন্য সারা শ্রাবণ মাস বাড়িতে বাড়িতে পদ্মপুরাণ পাঠ হতো। সেই উপলক্ষেও দেবী পদ্মাবতীর সন্তুষ্টির জন্য কত রকমের রান্না হতো। কলার থোড় দিয়ে কচি পাঁঠার মাংস, কালো জিরে দিয়ে মেঘনার বড় বড় ইলিশ মাছের ঝোল, মরিচ বাটা দিয়ে কই মাছ, গলদা চিংড়ির মালাইকারি, চিংড়ির মাথায় মশলা ভরে সুতো দিয়ে বেঁধে ভাজা ইত্যাদি। ভাদ্র মাসের অমাবস্যায় খেতাম লুচি ও নিজেদের গাছের নারকেলের কোড়া দিয়ে ছোলার ডাল। কেননা ভাদ্র মাসের মঙ্গলবার অমাবস্যার দিন যখন ধন্বন্তরী ওঝা ও পত্নী কমলা সুন্দরী সহবাসের ক্লান্তিতে নিদ্রায় মগ্ন ছিলেন, তখন তক্ষক মনসার আদেশে ধন্বন্তরী ওঝার ব্রহ্মতালুতে দংশন করেছিল। আমরা রান্নাঘরে পিঁড়িতে বসতাম। সামনে জলচৌকির ওপর থাকতো বিশাল কানা উঁচু কাঁসার থালা, কাঁসার জামবাটি, ছোলার ডালের জন্য ও কাঁসার জলের গ্লাস। সামনে কয়লার উনুনে বাড়িতে তৈরি গাওয়া ঘিতে বড় বড় ফুলকো লুচি ভাজা হতো ও একটা একটা করে থালায় দেওয়া হতো। সেই সব দিন ও খাবার কোথায় হারিয়ে গেছে। এখন খাদ্য কম, খাদক বেশি, পরিতৃপ্তি কম, লোভ বেশি। সঞ্জয় ঘোষ, সল্টলেক। ভারী চমৎকার চিঠি, একেবারে পুরো ছবিটা বেশ পুরনো দিনের গ্রাম বাংলার ছবি, পূর্ব বাংলার ছবি, সেইটা ভেসে উঠল। কিন্তু সঞ্জয় বাবু তারপরে আপনি একটা ছোট পুনশ্চ লিখেছেন। আকাশের রঙের উপর চিঠি চেয়েছিলেন, লিখেছিলাম, পড়েননি ও প্রাপ্তি স্বীকারও করেননি। উপরিউক্ত বিষয়ে চিঠি চেয়েছেন, লিখলাম। এখন পড়লেও কোনো লাভ নেই, না পড়লেও কোনো ক্ষতি নেই। তবে প্রাপ্তি স্বীকার ভদ্রতার খাতিরে বাঞ্ছনীয়। আপনার কি মনে হয় না অনাহুত চিঠির তুলনায় আপনার দেওয়া বিষয়ের উপর লিখিত চিঠি প্রারম্ভিকতা দিয়ে পড়া উচিত? সঞ্জয়বাবু, আপনার কি ধারণা আছে কত চিঠি আসে? সব চিঠির প্রাপ্তি স্বীকার করতে গেলে শরণাগতে আর অন্য অনুষ্ঠান করা যাবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, অমুক অমুক চিঠির প্রাপ্তি স্বীকার করলাম, সেগুলো আর পড়লাম না, এমনটা হতেই পারে। আমার মনে হলো পরে, আমি তো কেবলমাত্র একটা নির্দিষ্ট দিনেই চিঠি পড়ছি না, আমার তো মনে হলো যে অন্যদিন পড়ি। ফলে কোন চিঠিটা পড়বো কোন চিঠিটা পড়বো না, সেটা ওই রকম করে আগে থেকে যে ঠিক করা থাকে এমনটা নয়। এবং সমস্ত চিঠি প্রারম্ভিকতা দিয়েই পড়া হয় সঞ্জয়বাবু। আপনি শুধু আপনার নিজের চিঠিটার কথা ভাবছেন তো, কিন্তু আমাকে অজস্র চিঠির মুখোমুখি হতে হয়। সেইটা দয়া করে একবার কল্পনা করে দেখবেন। শেষ হলো সঞ্জয় ঘোষের লেখা চিঠি, এরপর গান, গানের পর পরের চিঠি। পরের চিঠিটি লিখেছেন অমৃতা সাহা, হিন্দ মোটর, হুগলি থেকে।
ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। এবারে অমৃতা সাহার চিঠি 92.7 বিগ এফএম এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে। চিঠির প্রথমেই আপনাকে আমার প্রণাম জানাই, শরণাগত সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমি আপনার অনুষ্ঠানের একজন ভক্ত শ্রোতা। আপনার সুললিত কণ্ঠস্বর আমাকে এতটাই মোহিত করে যে কোনোদিন একটু বেশি ঘুমানোর বাসনা থাকলেও ঠিক 5টায় আপনা আপনি ঘুম ভেঙে যায়। হয়তো শরণাগতই আমার অগোচরে স্মরণ করায় এবার সময় হলো। আরো আশ্চর্যের বিষয়, আমি প্রতিদিন 5:30টায় যখন রান্নার প্রস্তুতি নিই, তখন শরণাগত সঙ্গে না থাকলে আমার রান্নার স্বাদ ঠিক থাকে না। বিষয়টা আমি বেশ কিছুদিন লক্ষ্য করেছি। যাই হোক, অনেকদিন চিঠি লিখবো ভেবেও হয়ে ওঠেনি। এবারের চিঠির বিষয়ে ছোটবেলার অনেক কথাই মনে করিয়ে দিল, তাই লিখেই ফেললাম। আমার বাবা, জেঠু আর কাকারা 4 ভাই। স্বাধীনতা উত্তরকালে এপারে এসে 21 কাঠা জায়গা কিনে বাড়ি করেছিলেন। 1 কাঠায় বাড়ি করে বাকিটা বাগান করে সাজিয়েছিলেন। সকলে এক ডাকে বাগান বাড়ি বললেই চিনত। বাড়ির ঠিক মাঝখানে ছিল বিস্তৃত উঠোন। আমরা জেঠতুতো খড়তুতো 7 ভাই বোন এখানেই খেলাধুলো করে বড় হয়েছি। আমাদের কাছে সব থেকে আকর্ষণীয় ছিল বাড়ির দোল উৎসব। দোলের আগের দিন স্কুল থেকে ফিরে যখন দেখতাম জেঠু নিজের হাতে বুড়ির ঘর তৈরি করেছেন উঠোনের এক পাশে, তখন আমাদের আনন্দের সীমা থাকতো না। সন্ধে হলেই সবাই আমরা তৈরি। আমাদের পারিবারিক আরাধ্য দেবতা গোপাল ও রাধা গোবিন্দকে নিয়ে যাওয়া হতো বুড়ির ঘরে, সেখানেই পুজো হতো। আমরা দেবতার চরণে আবির দিয়ে দোল উৎসবের সূচনা করতাম। তারপর বুড়ির ঘরে প্রদীপ দিয়ে আগুন লাগিয়ে দিয়ে আমরা সমস্বরে বলে উঠতাম, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। উঠোনের অপর পারে জেঠু তৈরি করতেন দোল মঞ্চ। ইট দিয়ে প্রথমে তৈরি হতো ত্রিতল বেদি, তারপর তার গায়ে মাটি দিয়ে তাকে সমান ও সুন্দর করা হতো। আমরাই তার উপর আবির দিয়ে আলপনা দিতাম। বেদির দুপাশে স্তম্ভ দিয়ে ঝোলানো হতো ছোট সিংহাসন আকারের দোলনা। জেঠিমা সেদিন ঠাকুরের জন্য ভোগের আয়োজন করতেন। বড়রা সেই কাজে ব্যস্ত থাকতেন। আমরা ছোটরা সকাল থেকে রং খেলতাম মন ভরে। আমার বাবা থাকতেন ছোটদের সঙ্গী হয়ে। রং খেলা শেষ হলে সবাই স্নান করে এসে ঠাকুরদের নিয়ে যেতাম দোল মঞ্চে। সবাই ঠাকুরদের চরণে আবির দিতাম। তারপর লাল হাতে ভোগের খিচুড়ি খাওয়ার সে কি আনন্দ। বিকেলে আত্মীয় স্বজন কেউ কেউ আসতেন, আবার সকলে মিলে আবির খেলা চলতো। তারপর প্রসাদের সাথে মিষ্টি মুখ করে সবাই বাড়ি ফিরত। সব মিলিয়ে 2 দিন বেশ মজাতেই কাটতো। এখন সেই বাড়ি ও ফ্ল্যাটের রূপ নিয়েছে, পরিবারেও ভাঙন ধরেছে, আর আনন্দও হারিয়ে গেছে। তবে বহু বছর পর দোলের আগের দিন বেলুড় মঠে গিয়ে ঠিক একই রকম ভাবে দোল উৎসবের সূচনা দেখে খুব ভালো লাগলো। তারপর থেকে প্রতি বছর ওই দিনটা আমি বেলুড় মঠে যাই, ছোটবেলার এই স্বাদটুকু উপভোগ করতে। জানি না দাদা, আমার এই চিঠি আবেগের আতিশয্যে বেশি বড় হয়ে গেল কিনা, অথবা পাঠের উপযুক্ত হলো কিনা। তবে আপনার সুললিত কণ্ঠস্বরের সুরমাধুর্যে কোনোদিন সকালে সকর্ণে শুনতে পেলে ভালো লাগবে, এই আশা রাখছি। অমৃতা সাহা, বিদ্যালয় শিক্ষিকা, হিন্দ মোটর, হুগলি। হ্যাঁ, খুব সুন্দর। এবং এই দোলের একটা পরিপূর্ণ ছবি এইটা আপনি দেখিয়েছেন, এটা বড় ভালো লাগলো আর কি। এই ছোটবেলার গল্প, টুকটাক গল্প, সমস্ত স্মৃতি, এগুলো নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগছে। তো অমৃতা সাহার চিঠির পর এর পরের চিঠি লিখেছেন দিলীপ কুমার মুখোপাধ্যায়, হালদার পাড়া, বজবজ, কলকাতা 137 থেকে। দিলীপ বাবু চিঠি পড়বো, তার আগে তো গান শুনে নিতে হবে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। চিঠি পড়তে বসেছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। বৃহস্পতিবারের শরণাগত, আপনাদের চিঠিপত্র পড়ার শরণাগত। বিষয় ছোটবেলার কথা। সংশ্লিষ্ট সকলকে প্রণাম জানিয়ে এবারের বিষয়ে ছোটবেলার স্মৃতি বিষয় লিখতে বসে প্রথমেই 70 বছরেরও আগে আমার 2-3 বছর বয়সে প্রথম পুরীতে সমুদ্রের ঢেউ ছোট্ট পায়ের কাছে আসার কথা যেমন স্পষ্ট মনে পড়ে, তেমনি মনে পড়ছে বছর 10 আগে সমুদ্রে স্নান সেরে উঠে আসার সময় দুর্ঘটনার কথা।
প্রায় খাড়া সমুদ্রের ধার থেকে ঢেউ ফিরে যাওয়ার সময় পরপর এসে আমাকে সমুদ্রের দিকে নিয়ে যেতে লাগলো। সামান্য জল খেয়ে ফেললেও বিপদের কথা চিন্তা না করায় তখনও গামছা হাত থেকে ছেড়ে দিইনি। কিছুক্ষণের মধ্যে দুপাশ থেকে দুজন সেফ গার্ড এসে আমার হাত ধরে বিপদ থেকে রক্ষা করেছিল। 5-6 বছর বয়সে সাঁতরাগাছির দেশের বাড়িতে দোলের দিন দুপুরে ঘরে রং নিয়ে নোংরা করার জন্য জীবনে একবারই বাবা মারতে তাড়া করেছিল, কিন্তু জেঠিমার কাছে দৌড়ে চলে যাওয়ায় বাবার হাতে মার খাওয়ার সৌভাগ্য আর কোনোদিনই হয়নি। সেই সময় দুর্গাপুজো অনেক দূরে দূরে হতো। ছোট্ট বয়সে জেঠিমার হাত ধরে সন্ধেবেলায় মা পিসিমাদের সঙ্গে সাঁতরাগাছি স্টেশনের কাছে পরপর অনেক লাইন পার হওয়ার সময় দূর থেকে মেলগাড়ির আলোর কথা আজও স্পষ্ট মনে আছে। কোন লাইনে গাড়ি আসছে বুঝতে না পারায় জেঠিমা, আমিও বাড়ির দু একজন গাড়ি আসার লাইনেই দাঁড়িয়েছিলাম। চারিদিকে চিৎকার করে আমাদের লাইন থেকে সরে যাওয়ার জন্য বলছিল। সেই সময় এক ভদ্রলোক আমাদের ওই লাইন থেকে দ্রুত সরিয়ে দেওয়ায় সেই যাত্রা বেঁচে ফিরেছি। মনে আছে 6-7 বছর বয়সে 1 পয়সার ঘুগনি আর 2 পয়সার আলুর দম ঘুগনির মাখা চোখা। বজবজে মিশন স্কুলে ক্লাস 6-এ পড়ার সময় আমরাই ওই একবার মাত্র চাঁদা তুলে স্কুলের সরস্বতী পুজো একজন শিক্ষক মহাশয়ের বাড়িতেই করেছি, কারণ মিশন স্কুলে সরস্বতী পুজো করার অনুমতি ছিল না। লেখালেখি করার অভ্যাস আমার কোনোদিনই নেই, তবে আপনার শরণাগত অনুষ্ঠানের প্রেরণায় ছোট্ট বয়সের স্মৃতি যেমন রোমন্থন করছি, তেমনি 2-1টি কথা লিখছি। পড়ার যোগ্য মনে করলে পাঠ করবেন। নমস্কার জানাচ্ছি বিনীত দিলীপ কুমার মুখোপাধ্যায়, হালদার পাড়া, বজবজ, কলকাতা 137। এই যে ছোট্ট ছোট্ট ঘটনার কথা বলেছেন, ওই ঘুগনি খাবার স্মৃতি, হ্যাঁ, ওই রকম সব ছোট্ট ছোট্ট স্মৃতি, সেগুলো বড় মনোরম। আসলে মনোরম এই কারণে যে আমাদের সকলের ছোটবেলায় তো একই রকম করে ওই রকম সব বা এর কাছাকাছি স্মৃতি নিয়ে তৈরি হয়ে ওঠে। সেগুলো খুব মনে পড়ে যাচ্ছিল, আমার মনে পড়ে যাচ্ছিল, আপনাদেরও নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছিল। পরের চিঠিটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর থেকে। ফিরে আসছি সেই চিঠি নিয়ে 92.7 বিগ FM এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে। ছোটবেলার কথা। ফিরে এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিঠি। এমন মনোগ্রাহী বিষয়ের টানে মনের রূপসাগরে ডুব দিলুম অরূপ রতন সন্ধানে। সে কবে আকাশবাণীর বেতারে শুনতুম মহিষাসুর মর্দিনী। ভোর রাতে মায়ের ডাকে ঘুম চোখে আমি আর দিদিভাই বেরিয়ে আসতুম উঠোনে। বাড়িতে রেডিও নেই, দূরে কারা রেডিওটা লাউড স্পিকারের সামনে বসিয়ে চালিয়ে দিত। আকাশ ভরা রাত জাগা গ্রহ নক্ষত্রের ক্লান্ত চোখ, আবছায়াতে গাছগাছালির পাতার স্তূপ নিস্তব্ধ। সহসা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্বর্গীয় কণ্ঠে ঘোষিত হতো মহামায়ার আগমন বার্তা। অদ্ভুত স্বপ্নালু পরিবেশে মায়ের পাশে দাঁড়িয়ে শুনতুম অবিস্মরণীয় স্বর। আশ্বিনের শারদ প্রাতে আলো ছায়ার দোলদোলানো উঠোনে আমরা 3টি রোমাঞ্চিত নির্বাক প্রাণী। পরে বাড়িতে রেডিও এলো, এখনো রেডিওতে নিয়মিত শুনি চিরকালের মহিষাসুর মর্দিনী। ছোট্টবেলার সেই রোমাঞ্চ আজও মহাবিষ্ট করে। মনে পড়ে কোন ছেলেবেলায় বাড়ির সামনের বাঁশবনের গলিপথে ফেরিওয়ালা হেঁকে যেত, মাথায় তার ঝোড়া ভর্তি মাটির সরায় তৈরি ঢাকের গাড়ি আর দোতারা। একটা মাটির সরায় মুলি মাসের টুকরো ঢুকিয়ে তাতে 2টো তার টেনে বাঁধা দোতারা, সরায় পাতলা চামড়ার আস্তরণ। ছড়া দিয়ে ফেরিওয়ালা স্বপ্নময় সুর তুলত। ভাবতুম সে ঈশ্বরের দূত। দৌড়ে গিয়ে কিনতুম দোতারা, কিন্তু কোনোদিন তাতে সুর তুলতে পারলুম না, কেন কে জানে। তখন প্রাথমিক স্কুলে পড়ি। কি কারণে সেবার স্কুলে দুস্থ ছাত্রদের ভাত খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল। নির্বোধ আমি অত শত না বুঝে মায়ের কাছে বায়না করে একদিন থালা নিয়ে হাজির। আমার জেদে একটু বড় ছাত্রী দিদিভাইকেও খেতে রাজি হতে হলো। খাবার নিতান্ত সাধারণ, ডাল ভাত কুমড়োর ঘ্যাঁট। ছোট্ট আমার কাছে কিন্তু অমৃত সম। বন্ধুদের সঙ্গে খাচ্ছি, এতেই আনন্দ। উচিত অনুচিত ভাবার অবসর কোথায়।
ছেলেবেলায় বাড়ির সবাই মিলে চড়ুই ভাতি হতো আমাদের বিশাল বাগানে। আমরা বলতাম ফিস্টি। একবার বড় বেশি রোমান্টিক হয়ে ভাই বোনেদের নেতৃত্ব দিয়ে নিজেই ফিস্টির পরিকল্পনা করলুম। বড়দের সম্মতি পাবো না জেনে প্ল্যান করে চাল ডাল আলু তেল মশলা হেসেল থেকে চুরি করে কলা বাগানের আড়ালে মেটে হাঁড়িতে খিচুড়ি চাপিয়েছি, দিদিভাই বাদ। সে ছোট হলেও আমাদের ছেলে মানুষই বরদাস্ত করতো না। কিন্তু ধোঁয়া দেখে শ্রীমতী দিদিভাই দেখি জেঠুকে ডেকে আনছে। খিচুড়ি তখন আধ সেদ্ধ। দিদিভাইয়ের তাড়ায় আমি আর ছোট বোন খিচুড়ি শুদ্ধ মেটে হাঁড়ি নিয়ে পগার পার। নাগাল না পেয়ে দিদিভাই রণে ভঙ্গ দিলে আমরা দুজন সেই আধ সেদ্ধ অখাদ্য খিচুড়ি আর আধ কাঁচা আলু তাড়িয়ে খেলুম জয়ের আনন্দে। এরকম কত সব ঘটনা ছোট্টবেলাটাকে কি যে মোহময় করেছে সে আর কি বলবো। সৌমিত্রবাবুকে নমস্কার জানাই ছোট্টবেলার রসতরঙ্গের হিল্লোল অন্তরে পুনর্জাগরিত করার জন্য। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। খুব সুন্দর চিঠি। একেবারে ছোটবেলাটা এবং তার যে নানান অ্যাডভেঞ্চার, সেই সমস্ত অ্যাডভেঞ্চার গুলো আপনি নিয়ে এসেছেন। এরপরে চিঠি লিখেছেন মৌসুমী দত্ত, দমদম ক্যান্টনমেন্ট থেকে। পড়বো সেই চিঠি, তার আগে শুনবো গান 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মৌসুমী দত্তের চিঠি লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে। বিষয় ছোট্টবেলার কথা। ও কাকু, আনন্দমেলা কবে আসবে? যেদিন বেরোবে আগে তোমাকেই দিয়ে যাবো মামনি। সাইকেল চালাতে চালাতে বলে যায় খবরের ফেরিওয়ালা আমাদের প্রিয় কাগজ কাকু। ছোট্ট বোনের তর্স হয় না। আমি তার দিদি, আমিও ছোটই। সে ছিল এক ছেলেবেলা। দুঃখ সুখ চাওয়া পাওয়া জলছবি আঁকত মনের খাতায়। লিখতে বসে সেই খাতাটা খুঁজেই চলেছি। আনমনা আঙুলে সেসব দিনের স্মৃতি। ভালো মন্দ যা কিছু সব দুভাগ, এমনকি একটা লজেন্স পর্যন্ত। অর্ধেকটা কামড়ে খেয়ে বাকি অংশ মোড়কে মুড়ে রেখে দেয় বোন দিদির জন্যে। আরো আছে, দুষ্টুমি করলে পিঠে পড়বেই মায়ের পিটুনি। বোনকে আগলে তারও অর্ধেক পিঠ পেতে ভাগ করে নেয় দিদি। সেদিন স্কুল থেকে ফিরে দেখি আনন্দমেলা এসেছে। মেলা আনন্দ। ঝপাঝপ স্নান খাওয়া সেরে দুপুরে দুজনে একই বালিশে শুয়ে একই সঙ্গে পড়ে চলেছি। প্রথমে কমিক্স, তারপর ধারাবাহিক, তারপর গল্প। সেদিন ঘুম বন্ধ। 3টের সময় উঠে হোমওয়ার্ক, তারপর খেলতে যাওয়া, সন্ধেবেলা পড়তে বসা। দুজনে মিলে যেন একজন। রঙিন রুমাল উড়িয়ে চলে গেছে সেই যে প্রজাপতি, তার নাম ছোটবেলা। আজ পিছন পানে তাকিয়ে দেখি আমরা দুজন একটি ঘরেই থাকি, এক বালিশেই ঘুমোই দিয়ে মাথা। কত মজা আনন্দ আর খেলা, সে আমাদের সুখের ছোট্টবেলা। এই সুন্দর মায়াময় চিঠিটি লিখেছেন মৌসুমী দত্ত, দমদম ক্যান্টনমেন্ট থেকে। এরপর গান, গানের পর পরের চিঠি। পরের চিঠিটি লিখেছেন অর্পিতা চক্রবর্তী চ্যাটার্জি, রাজবাড়ি, দমদম এয়ারপোর্ট থেকে। এরপর বৃহস্পতিবারের শরণাগত, চিঠিপত্র পড়ার শরণাগত। এবারে চিঠিটি অর্পিতা চক্রবর্তী চ্যাটার্জির লেখা। পড়ে শোনাই। শুনছেন 92.7 বিগ FM এ জীবনের সহজ পাঠ, শরণাগত। বিষয় নির্বাচনে অদ্বিতীয় শরণাগতকে জানাই আমার প্রণাম। এই সপ্তাহের যে বিষয়, সেটি কাকতালীয়ভাবে এই অনুষ্ঠানকে ভালোবাসার কারণ স্বরূপ কোনো এক জায়গায় মিলেমিশে একাকার হয়ে গেছে আমার জন্যে। কিভাবে, সেটি শোনাবার জন্যই আমার আজকের এই পত্র। ছোটবেলার স্মৃতি তো আমাদের সকলের কাছেই খুব দামি, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমার ছেলেবেলার স্মৃতিতে আমার পিসেমশাই আর তার গল্প বলার অনবদ্য সাবলীল ছন্দ ছোট থেকে বড় হওয়া তথা সাহিত্যকে নিয়ে বড় হয়ে লেখাপড়া করার একটি গুরুত্বপূর্ণ কারণ। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, আমরা আমাদের পিসেমশাইকে পিসুন বলে ডাকতাম। গল্প শোনার প্রতি আগ্রহ প্রত্যেক শিশুর মধ্যেই থেকে থাকে।
আমিও, শুধু আমি কেন, একান্নবর্তী পরিবারের তুতো ভাই বোনেরা সকলেই ছিলাম পিসুনের গল্পের আসরের একনিষ্ঠ শ্রোতা। আসামের ডিব্রুগড়ে আমার পিসিমার বিয়ে হয়। এছাড়া কর্মসূত্রেও ওরা সেখানকার বাসিন্দা ছিলেন। যাই হোক, অধীর আগ্রহে কবে মা দুর্গা আমাদের মর্তে আসবেন ও তার সাথে তখন আমাদের বাড়িতেও পিসিমার পরিবার তুতো ভাই বোনেদের জমায়েত হবে, আর পিসুন তার 1 বছরের গোছানো গল্পের ডালি সাজিয়ে আমাদের নিয়ে বসবেন, এই ভাবনা ভেবে মোটামুটি এই সময় মানে স্বাধীনতা দিবসের পর থেকেই আনন্দের মাত্রাটি যেন একটু একটু করে বাড়তে থাকতো। যাই হোক, অবশেষে শুভ মুহূর্তের আগমনও ঘটত। আগমনীর সাথে বয়সের সাথে সাথে প্রত্যেক বছর গল্পের রকমও পাল্টাতে থাকলো। আস্তে আস্তে ব্রহ্মদত্তী, শেওড়া গাছ থেকে শরৎবাবুর মহেশ, ইন্দ্রনাথ, শ্রীকান্ত, মেজদা, ছিনাদ বহুরূপীরা মনের অজান্তেই পিসুনের বর্ণনায় অদ্ভুতভাবে আমাদের মনকেও অপুর মতো সেই সুদূর নিশ্চিন্দিপুরের কল্পরাজ্যে কিভাবে নিয়ে চলে যেত তা আজও ভেবে অদ্ভুত আনন্দ পাই। আস্তে আস্তে সেই জায়গায় হ্যামলেট, ম্যাকবেথরাও সেই গল্পের স্মৃতিমেদুর দুপুরে আনাগোনা করতে শুরু করেছিল। বাড়িতে গেলে আজও কিছু জানলা দিয়ে তাকালে তাই মনে হয় সেই বর্ণনা। ম্যাকবেথ ভয়ে কম্পিত, ওই ওই ভার্নাম উড কি তাহলে ডাইনিদের কথা মতো সত্যি সত্যি ওপরে উঠে আসছে? কি অসামান্য বর্ণনায় বাড়ির সামনের জবা, বেল, জুই গাছগুলি যেন আমাদের বিস্ময় দৃষ্টিতে আমাদের জন্য ভার্নাম উডে পরিণত হতো। পড়াশোনার জীবনে যখন সত্যি এই কালোজয়ী গল্প, নাটক ও চরিত্রগুলি পড়তাম, তাই তাদের মনে হতো এদের সাথে আমার তো সেই ছোটবেলা থেকে পরিচিতি, এর আমার ভীষণ চেনা। বর্তমানে কর্মজীবনে শিক্ষকতা করতে গিয়ে যখন ছাত্রছাত্রীদের পড়াই, তখন আরো ভাবতে বাধ্য হই কি সহজে, কি সাবলীল ভাবে পিসুন আমাদের কাছে অতি কঠিন চরিত্রগুলোকে কত সহজেই পরিচিত করে তুলেছিলেন আর জাগিয়ে তুলেছিলেন সাহিত্যবোধ। হঠাৎ লোডশেডিং এ, হ্যারিকেনের আলোয় শরতের সেই গল্প বিভোর সন্ধেগুলোই একটু অন্যরকম ভাবে শরণাগত অনুষ্ঠানের হাত ধরে যেন আমার কাছে এক নতুন মাত্রায় ধরা দিয়েছে। আর ঠিক এই বিষয়টি হলো এই অনুষ্ঠানের প্রতি আমার ভালোবাসার কারণ। সেই সাথে সাহিত্য, বর্ণনা, কবিতা, বাইরে দূরে সকল বিষয়কে দৃশ্য না করেও শুধু কণ্ঠস্বরের মাধ্যমে মানব মনের বাস্তব ছবির রূপদানকারী কথক ঠাকুরকে জানাই আমার বিনম্র প্রণাম। ছোটবেলার স্মৃতিমেদুরতাকে হয়তো নির্দিষ্ট শব্দবন্ধে আবদ্ধ করতে পারিনি, তার জন্য মার্জনা করবেন। ধন্যবাদান্তে অর্পিতা চক্রবর্তী চ্যাটার্জি, রাজবাড়ী, দমদম এয়ারপোর্ট। হ্যাঁ, গল্প শোনার যে স্মৃতি আমারও আছে এরকম। আমাদের পাড়ার এক দিদা ছিলেন, তিনি সন্ধেবেলা আমাদের নিয়ে গল্প বলতে বসতেন। তিনি অবশ্য হ্যামলেট, ম্যাকবেথ পর্যন্ত এগোননি। পিসুন তো বুঝতেই পারা যাচ্ছে যে এই সমস্ত ব্যাপারটা সম্পর্কে খুব অবহিত ছিলেন। তিনি রূপকথার গল্পই বলতেন আমাদের চারপাশে বসিয়ে লণ্ঠনের আলোয়। সে একটা অদ্ভুত মায়াময় অভিজ্ঞতা। যাই হোক, পড়লাম অর্পিতা দেবীর চিঠি। এরপর আজকের শেষ চিঠি লিখেছেন রাজবলহাট, হুগলি থেকে চিত্রাশীল। গানের পর সেই চিঠি পড়ে শোনাচ্ছি। 92.7 বিগ এফএম এ শুনছেন বৃহস্পতিবারের শরণাগত। রাজবলহাট থেকে চিত্রাশীলের চিঠি, তাই দিয়ে শেষ করব আজকের শরণাগত অনুষ্ঠান 92.7 বিগ এফএম এ। ছোটবেলার স্মৃতি বড়ই মধুময়। হাজার স্মৃতির ভিড়েও মনে পড়ে মধুর ভয় মেশানো ভালো লাগার এক স্মৃতি। ছোটবেলায় আমি একান্নবর্তী সংসারে বড় হয়েছি। বাবা, কাকা, জেঠু, পিসিমাদের নিয়ে প্রায় 55-60 জন। ভর বাড়ি বললে লোকে এখনো এক ডাকে চেনে। শুনেছি খাবার সময় নাকি ঘন্টা বাজানো হতো। আমার বাবা ছিলেন সবার ছোট। তিনি ছিলেন সেই সময়ের গ্রাম পঞ্চায়েতের প্রধান। মানুষজন বাবাকে খুব সম্মান জানাতো। সেই সময় গ্রাম পাহারার জন্য চৌকিদার থাকতো। দিনে পঞ্চায়েতের ফাই ফরমাস কাজ করত, রাত্রে গ্রাম পাহারার কাজ করত। প্রহরে প্রহরে হাঁক দিয়ে গ্রামবাসীদের সজাগ করত। রাতে হাঁক দিয়ে যেত, জাগতে রাহো,
জো হুজুর। রাস্তার ধারেই ছিল আমাদের বিশাল পাকা দোতলা বাড়ি। বাবা রাস্তার ধারের একটি ঘরে শুতেন। পাহারাদার এসে হাত দিত, ছোট দাদা বাবু। বাবা তাদের ডাকে সাড়া দিতেন। ভয়ে রোমাঞ্চে আমি মায়ের কোল ঘেঁষে শুতাম। মা আমার ভয় ভাঙিয়ে মাথায় হাত রেখে বলতেন, ঘুমো ঘুমো। আর জীবনের শেষ বেলায় মনে পড়ে যায় সেই চৌকিদার জেঠুর ডাক, জাগতে রহো। আজ নেই সেই চৌকিদার, নেই সেই রাত পাহারা, তবু কেন বাজে কানে, জাগতে রহো, জাগতে রহো। ছোট্ট চিঠিটা পাঠালাম রাজবলহাট, হুগলি থেকে চিত্রাশীল। হ্যাঁ, খুব চমৎকার। জানেন তো, এইরকম খুব ছোট্ট একটা স্মৃতি, ওই ডাকটা, জাগতে রাহো ডাকটা, এইটা মনের মধ্যে কোথাও গেঁথে গেছে আপনার। আজকে খুব বলতে ইচ্ছে করলো, আপনি বলে ফেললেন। আমাদেরও খুব ভালো লাগলো শুনতে। আমাদেরও ছোটবেলার এইরকম কোন একটা আওয়াজের স্মৃতি মনের মধ্যে জেগে উঠলো। তাহলে আজকের মতো চিঠিপত্র শেষ করলাম।